Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকেও আমি পুনরায় তোমাদের সামনে একটি ছোট্ট বাংলা বাক্য এনেছি এবং সেই বাংলা বাক্যটির ইংরেজি অনুবাদ কি হবে জাস্ট সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতে চলেছি। তাহলে দেরি না করে দেখে নাও আজকের যে বাংলা বাক্যটি সেটি কি। দেখো আজকের বাংলা বাক্যটি হলো বলা সহজ কিন্তু করা কঠিন। এটা হলো সেই বাংলা সেন্টেন্স বা বাক্য যে বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে অনুবাদ করি তাহলে সেটাকে আমরা কীভাবে করব এবং কোন সূত্র বা পদ্ধতি বা রুলকে আমরা অনুসরণ করব যাতে করে এই সেন্টেন্স বা বাক্যটি সম্পূর্ণরূপে নির্ভুলভাবে গঠিত হয়। তাহলে দেখো আমি তোমাদেরকে বলছি এই সেন্টেন্স বা বাক্যটি কোন রুল বা সূত্রকে প্রয়োগ করে বাক্যটিকে গঠন করা হবে দেখে নাও। দেখো এখানে বলেছি বলা সহজ কিন্তু করা কঠিন। তিনটে অংশ ধরতে পারো, বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে ভালো করে এখানে বুঝে নাও এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তার উল্লেখ নেই। তাহলে যদি কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তার উল্লেখ না থাকে তাহলে সেখানে কি করতে হবে বলো তো? সেখানে মাথায় রাখবে সেখানে আমাদেরকে ডামি সাবজেক্ট, ভালোভাবে দেখে নাও, ডামি সাবজেক্টের ব্যবহার করতে হয়। দেখো DUMMY ডামি সাবজেক্ট SUBJECT, সেখানে আমাদেরকে ডামি সাবজেক্টের ব্যবহার করতে হয়। এখন তোমরা আমাকে বলবে ডামি সাবজেক্ট কি। দেখো ডামি সাবজেক্ট কি কি বলা হয়? IT ইটকে আমাদের ডামি সাবজেক্ট বলা হয়, অথবা THERE দেয়ার। ইট অথবা দেয়ারকে ইংরেজি গ্রামার বা ব্যাকরণের সূত্র অনুযায়ী ডামি সাবজেক্ট বলা হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এই যে ডামি সাবজেক্ট, এই ডামি সাবজেক্টে কি করে না বাক্যের মধ্যে যেখানে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যেখানে আমাদের সাবজেক্ট বা কর্তা থাকে না সেখানে কিন্তু ডামি সাবজেক্টকে প্রয়োগ করা হয়। তবে একটা কথা মাথায় রাখবে আমাদের এখানে এই সূত্রটির ক্ষেত্রে এখানে কিন্তু দেয়ার প্রয়োগ করা যাবে না, এখানে ইটকে প্রয়োগ করতে হবে। তাই এই যে ইটকে আবার কি বলা হয় দেখো, ইটকে এখানে আমি কি করব না ইটকে আমি এখানে সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করব। তো যেহেতু ইটকে আমি এর মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে প্রয়োগ করব, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে এই ইটের কিন্তু বাক্যের মধ্যে কোনো অর্থ আসে না। একটা সেন্টেন্স বা বাক্যকে পরিপূর্ণতা দান করার জন্য ইট অথবা দেয়ারকে প্রয়োগ করা হয়, অথচ কিন্তু এই ইটের সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে ইট বা দেয়ার যখন সাবজেক্ট বা কর্তা হিসেবে বসে তখন তাদের কিন্তু নিজস্ব কোনো অর্থ আসে না। তার জন্য এই ইটকে জানো কি বলা হয়? ইটকে বলা হয় যদি সাবজেক্ট একটা সেন্টেন্স বা বাক্যের প্রথমে সাবজেক্ট বা কর্তা হিসেবে বসে তখন ইটকে বলা হয় কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়। অথবা কি বলা হয় যদি এর কোনো অর্থ আসে না তাহলে কি বলা হবে? এমটি সাবজেক্ট বলা হয়। ইটকে এমটি সাবজেক্ট বলা হয়। আবার সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং হলো এই ইটকে আবার বলা হতে পারে ফেক সাবজেক্ট, FAKE, ফেক সাবজেক্ট। এখন তোমরা বলবে একে ফেক সাবজেক্ট বলা হয় কেন? কারণ বাক্যের মধ্যে বসে অথচ তার কোনো মানে আসে না, তার জন্যই একে ফেক সাবজেক্ট বলা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে ডামি সাবজেক্ট হিসেবে কি, ডামি সাবজেক্ট কি জিনিসটা। এবং এই ডামি সাবজেক্টকে ধরেই ডামি সাবজেক্ট বিশেষত ইটকে ধরে ডামি সাবজেক্টের মধ্যে থাকা ইট বা দেয়ারের মধ্যে ইটকে ধরে বাক্যটা আমি গঠন করব। তাহলে আমি বাক্য যদি গঠন করি আমি কেমনভাবে গঠন করবো দেখে নাও। আনসারটা হবে দেখে নাও এটা আনসারটা কি হবে? বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে আমি আনসারটা কিভাবে করলাম? ইট ইজ ইজি, ইহা সহজ, ইট ইজ ইজি টু সে, অর্থাৎ এখানে কি ইহা সহজ বলা এরকমটা আসবে না, কি হবে? বলা সহজ। এই যে ঠিক এইটি বলা সহজ। ইট ইজ ইজি টু সে, বলা সহজ। ইহা বলা সহজ কিন্তু হবে না, বাংলা অর্থটা কিন্তু ইহা বলা সহজ এটা আসবে না। কি আসবে দেখো লিখে দিয়েছি বলা সহজ, অথচ ইটের প্রয়োগ করা আছে, অথচ ইটকে কিন্তু এখানে ইটের কোনো অর্থ আসবে না। তাই ইটকে বলা হচ্ছে কি ডামি সাবজেক্টের মধ্যে থাকা ফেক সাবজেক্ট। এরপর দেখো ইট ইজ ইজি টু সে অর্থাৎ বলা সহজ,
কি বলেছে, কিন্তু করা কঠিন, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডু। দেখে নাও, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডু, কিন্তু করা জটিল। তাহলে কি হলো, বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বোঝা গেল নিশ্চয়ই। এরপর দেখো, এখানে দেখো টু সে, আবার এখানে আছে টু ডু। তাহলে এখন আমরা এটা কি জানি, দেখো আমরা অনেক আগে থেকে শিখে এসেছি কি না, টু প্লাস ভার্ব এটা আমাদের ইনফিনিটিভ হিসেবে বাক্যের মধ্যে বসে। কিন্তু এটার মধ্যে একটা মজা রয়েছে, দেখে নাও কিভাবে, কি মজাটা রয়েছে এর মধ্যে, দেখে নাও। দেখো এখানে ইজি, এই ইজিটা কি বলো, ইজিটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে টু সে বসেছে, ইনফিনিটিভ। টুটাকে ইনফিনিটিভ বলা হয়, টুটাকে আইএনএফ সংক্ষেপে গেলাম, টুটাকে ইনফিনিটিভ বলা হয়, আর সেটাকে কি বলা হয়, ভার্ব। টুটাকে কিন্তু ইনফিনিটিভ বলা হয় আর সেটাকে বলা হয় কিন্তু ভার্ব। মাথায় রাখবে, টুটাকে বলা ইনফিনিটিভ আর সেটাকে বলা ভার্ব। তেমনি এই ক্ষেত্রেও এখানে টুটাকে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ আইএনএফ, আর ডুকে বলা হচ্ছে ভার্ব। মাথায় রাখবে। তাহলে টু সে মানে বলা, তো টু সে এখানে কি রয়েছে, ইজি অর্থাৎ অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ ইজি, হোয়াট ইজ ইজি, কিটা সহজ, হোয়াট ইজ ইজি, আনসার আসছে টু সে বলা। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম এবং ইজি রয়েছে, ইজি মানে সহজ, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে এই টু সেটা কার কাজ করছে, অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভের যে কাজ করে তাকে কি বলা হয়, অ্যাডভার্ব। তাহলে টু সেটা এখানে বাক্যের মধ্যে কি হচ্ছে, অ্যাডভার্ব হিসাবে বসছে। মাথায় রাখবে, এখানে টু সেটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসাবে বা ক্রিয়া বিশেষণ হিসেবে বাক্যের মধ্যে ইনফিনিটিভ হিসেবে বসছে, কিন্তু তার রূপটা, ইনফিনিটিভের রূপটা কেমন না, অ্যাডভার্ব হিসাবে। নেক্সট দেখো, এখানে টু ডু অর্থাৎ করা, তার আগে দেখো ডিফিকাল্ট শব্দটি আছে, ডিফিকাল্টও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে তাহলে আমি যদি বলি বা ডিফিকাল্ট টু ডু, তাহলে করাটা কেমন না, জটিল। তাহলে জটিল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের যে কাজ করে সে কে না, অ্যাডভার্ব। সুতরাং টু ডুটাও এখানে কিন্তু অ্যাডভার্ব হিসাবে বাক্যের মধ্যে কাজ করছে। সবসময় একটা কথা মাথায় রাখবে, যখন আমাদের ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া যেগুলো আছে, আমাদের ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব V1, অর্থাৎ প্রথমে টু বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয় এবং ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়। তো এই টু যুক্ত V1 যখন বসাতে হয়, তখন কিন্তু টু যুক্ত V1টা বাক্যের মধ্যে কিন্তু কখনোই ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় না। মাথায় রাখবে, ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না। বাক্যের গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী এবং বাক্যের অর্থ অনুযায়ী এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তাদের বিভিন্ন রূপে বসে, বাট ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে কদাপি কিন্তু বসে না। এই বিষয়টা কিন্তু সর্বদা মাথায় রাখবে। তাহলে দেখো, বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে এই যে বাক্যটা আমি গঠন করলাম, এই বাক্যটা আমি কি করলাম না, এই বাক্যটা ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটি হলো এর আনসার। এবং এই যে বাক্যটা আমি গঠন করলাম, এই বাক্যটা গঠন করার জন্য আমি দুটো সূত্র প্রয়োগ করেছি। একটা হলো ডামি সাবজেক্ট হিসেবে ইটার প্রয়োগ করেছি, এবং টু প্লাস ভার্ব V1 অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার আমি দেখিয়েছি এই বাক্যটিকে গঠন করার জন্য। যাই হোক, এই ভিডিওটি আমি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা দিও, এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও। যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু যদি জানতে চাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাও তোমরা কি জানতে চাও। বা শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই লিখে পাঠান, আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। যাই হোক, আমি তোমাদের সকলকে এবং শ্রদ্ধেয় দর্শকদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের হেল্প সাপোর্ট ছাড়া কখনোই আমার চ্যানেল গ্রো হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, সর্বশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে রইল শুভকামনা। ধন্যবাদ।